নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইয়োর ট্যুর গাইড। আজকে আমরা এই চন্দননগর থেকে, হুগলির চন্দননগর থেকে আমরা শীতের আমেজ উপভোগ করার জন্য একদিনের জন্য একটা ছোট্ট ট্যুর আয়োজন করেছি এবং বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। এদিকে কেএমডিএ, আর এই আমরা দিল্লি রোডের মোড়ে, শ্বেতপুর মোড়ে দাঁড়িয়ে আছি। এই রাস্তা চলে যাচ্ছে চন্দননগর স্টেশনের দিকে। একটু পরে আমাদের গাড়ি আসবে আর আমরা পৌঁছে যাব কলকাতা। কোথায় যাচ্ছি একটু পরে আপনারা জানতে পারবেন। যেমন আপনাদের বলেছিলাম, আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি দেখুন। কলকাতার বিখ্যাত ইকো পার্কে আমরা এসে পৌঁছেছি। চিনতে পারছেন এই মানুষটাকে? চিনতে পারছেন? শিশির দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। বিগত এক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। কোন ভিডিও দেখেছেন কিন্তু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখন ইকো পার্কে এসে পৌঁছেছি। 8 থেকে 80 সবাই এই পার্কে আসতে পারে। কলকাতার বিখ্যাত ইকো পার্ক, এত সুন্দর জায়গা। সারাদিন শীতকালে অন্তত ভ্রমণের জন্য একটা দারুণ জায়গা। আপনাদের রেকমেন্ড করছি আপনারা আসবেন অবশ্যই একটা দিন সুন্দরভাবে কাটানোর জন্য। আমরা এখন ইকো পার্কের 4 নম্বর গেটে এসেছি। এখানে এই পার্কিং রয়েছে, এখানে বাস পার্কিং জোন দেখতে পাচ্ছেন। আর এই 4 নম্বর গেটে নামলে প্রকৃতি তীর্থ, এই 4 নম্বর গেট, এই 4 নম্বর গেটে আসুন, তাহলে আপনাদের সুবিধা হবে। কলকাতার নিউ টাউনের এই ইকো পার্ক সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় আরবান ইকো পার্ক হিসেবে পরিচিত হয়েছে। এই ইকো পার্কে আসার জন্য যারা হাওড়া থেকে আসবেন, তারা একমাত্র বাস আছে 30B/1। এই বাসটি সরাসরি ইকো পার্কের প্রকৃতি তীর্থ বাস স্টপে নিয়ে এসে আপনাকে নামাবে। হাওড়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে 250 টাকার মধ্যে ট্যাক্সি পেয়ে যাবেন। আর বিধাননগর থেকে এলে আপনারা অটো রিজার্ভ করে নিন, আপনাদের থেকে 250 টাকা নেন। আমাদিকে ইকো পার্কের টিকিট কাউন্টার, এন্ট্রি টিকিট কাউন্টার, আর হচ্ছে এন্ট্রি গেট। আর 7 ওয়ান্ডার্স দেখার জন্য আপনাদের আবার টিকিট কাটতে হবে এখান থেকে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ইকো পার্কের ভেতরে প্রবেশ মূল্য 30 টাকা জন প্রতি, আর ছাত্রদের জন্য অর্ধেক ডিসকাউন্ট আছে। ভেতরে ঢুকেই একটা জিনিস দেখাবো আপনাদের। এই করোনার একটা স্ট্যাচু করে রাখা আছে। এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকেই ডান দিকে একটি সুলভ শৌচালয় আছে এবং তার আশেপাশে দুপাশেই দোকান আছে, খাবার দাবার পেয়ে যাবে। যারা দূর থেকে আসছেন তাদের ভাবনার কোনো কারণ নেই। এন্ট্রি গেটে ঢুকে ভেতরে বাঁ দিকে এবং ডান দিকে সুলভ শৌচালয় রয়েছে, আর বাঁ দিকে একটি স্টল রয়েছে, এখানে কিছু খাবার দাবার পাওয়া যায়। ডান দিকে রয়েছে খানা খাজানা রেস্টুরেন্ট। দেখে নিই কীরকম দাম রয়েছে জিনিসপত্র। রোল রয়েছে 25 টাকা। রয়েছে এটা খাবার দাবার পেয়ে যাবেন মোটামুটি 3 টাকা খাবার দাবার পেয়ে যাবেন। ঢোকার মুখে একটা সুন্দর গেট বানিয়ে এই 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আমাদের টিকিট কাটতে হবে। এখন এসে পৌঁছেছি কলকাতার ইকো পার্ক। প্রচুর জায়গা পার্কের ভেতরে, একটা গোটা দিন ভালোভাবে এনজয় করার জন্য দারুণ জায়গা। সুন্দর সময় কাটবে সারাদিন।
দিকে একটা সুন্দর পার্ক আছে। আপনারা খাবার দাবার সঙ্গে নিয়ে চলে আসুন। এর ভেতরে এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে। এই পার্কের ভেতরে আপনারা খাবার নিয়ে এসে বসে সুন্দর করে খেতে পারবেন। সুন্দর পিকনিকের আমেজ পাবেন একটা এখানে। প্রচুর জায়গা ভেতরে, প্রচুর জায়গা, খাওয়া দাওয়া করার সুন্দর জায়গা রয়েছে। আপনারা যদি খাবার দাবার এবং পানীয় জল নিজেরা বাড়ি থেকে সঙ্গে ক্যারি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের অর্থ যেমন সাশ্রয় হবে, হাইজিনটাও মেনটেন হবে। কারণ এখানে ভেতরে খাবার দাবার এবং পানীয় জল কিন্তু বেশ দাম দিয়ে কিনতে হয়। প্রচুর মানুষজন রয়েছে এখানে। শীতকালে একটা দিন কাটানোর জন্য আদর্শ জায়গা এটা একটা। ইকো পার্কের অফিসিয়াল ওপেনিং টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। যতটা সকাল সকাল সম্ভব পার্কে প্রবেশ করবেন। শীতকালে 11টার মধ্যে এন্ট্রি শুরু হয়ে যায়। আর এই 480 একর বিরাট আয়তনের ইকো পার্ক একদিনে ঘুরে দেখা দেওয়া অসম্ভব ব্যাপার। তাই যতটা তাড়াতাড়ি যাবেন অনেকটা জায়গা আপনি দেখতে পারবেন একদিন। আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া ফ্রাইড রাইস, চিকেন কষা এবং নলেন গুড়ের রসগোল্লা দিয়ে একটা দারুণ জমিয়ে খাওয়া দাওয়া করা। তারপরে যে অসুবিধার সম্মুখীন হলাম দেখুন আপনাদের সামনে। অভাব বলতে জলটা ওইখানে কয়েন দিয়ে নিতে হচ্ছে, এটাই অভাব। আচ্ছা, ডাস্টবিন ব্যবস্থাটা খুব ভালো লাগছে। ডাস্টবিন, এত পরিমাণে ডাস্টবিন রয়েছে, সবাই সেটাকে ব্যবহার করছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগে। আর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে জলের প্রচুর অভাব রয়েছে। জলটা একটু অ্যাভেলেবল, জলের ট্যাপ বাড়ানো দরকার ছিল এখানে, তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, জায়গায় জায়গায় খুবই সুন্দর মনোরম পরিবেশ। মানুষ খাওয়া দাওয়ার পরে হাত ধুতে পারছে না বা এরকম সমস্যায় পড়ছে অনেক রকম। ওয়েল মেইনটেইন জায়গা। কলকাতার মতো জায়গায় জলের অভাবটা মেনে নেওয়া যায় না। যায় না, আমাদের চারিদিকে জল, গঙ্গা, এত নদী, শাখা নদী, উপনদী, জলটা আমরা চাই। হ্যাঁ, বাইরে তো জল আছেই বোতল দিয়ে কেনার মতো, জলের আরো কিছু পয়েন্ট থাকলে হাত ধুয়ে, যেহেতু এখানে খাওয়াটা অ্যালাউ আছে, খেয়ে হাত ধোয়া যাচ্ছে না। ঠিক ঠিক, একদম এগুলো হলে ভালো, এটাও ফিল করা গেছে একদম। ভিতরের দিকে আসার পরেই ডান দিকে দেখাবো আপনাদের এই সুলভ টয়লেট রয়েছে। এখানে 5 টাকা করে নেয়। এখানে মেন যে প্রবলেম সেটা হচ্ছে একটু কলের ব্যবস্থা যদি থাকতো খুব ভালো হতো ভেতরে। এটা একটা সমস্যা, কোথাও কোনো জলের ট্যাপ নেই। এটা থাকলে খুবই ভালো হতো। সুন্দর বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সবই আছে, কিন্তু জলের ট্যাপ নেই। এটা একটু দরকার। এখানে এত মানুষজন আসে এখানে বেড়াতে, এটা একটু দরকার ছিল। ঠিক, আমিও সেটাই অনুভব করলাম। এত সুন্দর একটা জায়গা, তবে ব্যবস্থা আছে একটু দূরে দূরে। সারাদিন আমরা ঘুরতে ঘুরতে বা যারা এখানে আসেন দেখতে দেখতে, তারা এইভাবেই এনজয় করে এই জিনিসটাকে। জল, কল, টয়লেট, বাথরুম সবই আছে, একটু খুঁজে নিতে হবে কষ্ট করে। আর একটু ওই সামনের দিকে এগিয়ে গেলে দেখাবো এদিকটা এগিয়ে গেলে একটা জলের জায়গা আছে, যেখানে 2 টাকা দিলে বোধহয় 1 লিটার করে জল পাওয়া যায়। ইকো পার্কে এরকম ওয়াটার এটিএম রয়েছে কিছু। এই ক টাকা করে লাগছে? 1 টাকা করে লাগছে। 1 টাকা দিলে 1 বোতল জল দিচ্ছে। আচ্ছা, হাফ বোতল জল না, জলের অপচয় যেমন ঠিক নয়, তেমন জলের অপচয় রোধ করতে গিয়ে কলকাতার বুকে এতটা জলের অভাবটাও কিন্তু মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আপনারা সম্ভব হলে আরো কিছু জলের ট্যাপ বাড়ান, যাতে দর্শনার্থীরা হাত ধুতে পারে, অন্তত ব্যবহারের প্রয়োজনীয় জলটা যেন পেতে পারে। সপ্তম আশ্চর্যের রেপ্লিকা দেখার জন্য টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। কত করে নিচ্ছে এন্ট্রি ফি? 30 টাকা করে। 30 টাকা করে। কনসেশন আছে কোনো? কনসেশন নেই, কনসেশন নেই এখানে। সপ্তম আশ্চর্যের রেপ্লিকা দেখার যে টিকিট, তাতেও কিন্তু ছাত্রদের জন্য কনসেশন চালু করা উচিত। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সানডে অ্যান্ড হলিডে হচ্ছে 10:30 থেকে 7:30, আর বাকি দিনগুলো 11টা থেকে 7:30, সন্ধ্যে 7:30 পর্যন্ত।
গেট থেকে ঢুকেই বাঁ দিকে দেখতে পাওয়া যাবে এইরকম দ্য গ্রেট পিরামিড অফ গিজা, তার রেপ্লিকা তৈরি করে রাখা আছে এখানে। একদম এক টুকরো ইজিপ্ট যেন কলকাতার বুকে উঠে এসেছে মনে হবে। সবচেয়ে ওল্ডেস্ট যে পিরামিড গিজা, তার রেপ্লিকা এখানে করে রাখা আছে। জর্ডানের বিখ্যাত পেট্রা যত সমস্ত ওখানকার মন্দির এবং সমাধিস্থল ছিল, সেগুলো সব এরকম পিঙ্ক কালারের পাথর দিয়ে তৈরি ছিল বলে রোজ সিটি নামে সারা বিশ্ব চেনে। এবার ভেতরে ঢুকবো। এরপরে দেখা যাচ্ছে এখানে বিখ্যাত সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য মোয়াই। এটা মূলত দেখতে পাওয়া যায় ইস্টার্ন পলিনেশিয়ার ইস্টার আইল্যান্ডে। এরকম কিছু মূর্তি দেখতে পাওয়া যায়, দেখে বলা হয় মোয়াই। রাপানুই যে ওখানকার স্থানীয় মানুষ ছিল, তারা পাথর খোদাই করে এরকম মূর্তি বানিয়েছিল। খুব সুন্দর কারুকার্য করে তৈরি করা। কলকাতার বুকে একসঙ্গে সমগ্র সপ্তম আশ্চর্য দেখতে চাইলে আপনাকে ইকো পার্কে আসতে হবে, এবং এখানে এসেই আপনি সপ্তম আশ্চর্যের সমস্ত ফ্লেভার পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে তৈরি করে রাখা আছে। এটি হল সপ্তম আশ্চর্যের আরেক আশ্চর্য, ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এই সুন্দর শিল্পকর্মটি যীশু খ্রিস্টের মূল্যবোধকে নিখুঁতভাবে চিত্রিত করে। লোকেরা এটিকে তার মাথার উপর ছাদ হিসাবে দেখে। মূর্তিটিকে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মের একটি মহৎ প্রতীক হিসাবে দেখা হয়। পাশে রয়েছে আন্ডার কনস্ট্রাকশন মেট্রো স্টেশন, যেটাকে প্রকৃতি তীর্থ নাম দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে এটা চালু হয়ে যাবে। আমাদের ইকো পার্কে আসার জন্য খুব সহজ পথ হবে এই মেট্রো স্টেশন। আর এই হলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, গর্ব, সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, আগ্রার তাজমহল। কলকাতার বুকে তাজমহল দেখতে চাইলে আপনাদের কিন্তু অবশ্যই ইকো পার্কে আসতে হবে। তাজমহল পুরো এখানে তুলে নিয়ে এসছে কলকাতার ইকো পার্ক। নিখুঁতভাবে তৈরি করেছে এই তাজমহল।
এরপর দেখাবো সপ্তম আশ্চর্যের আরেকটা, যেটা হচ্ছে কলোসিয়াম। ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত কলোসিয়ামটি এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্ফিথিয়েটার। আরো বিস্ময়কর বিষয় হলো যে এটি 70 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হওয়া সত্ত্বেও এটি এখনো সমগ্র বিস্তৃত বিশ্বের বৃহত্তম স্থায়ী অ্যাম্ফিথিয়েটার। 1349 সালে বিশাল ভূমিকম্পে মূল স্মৃতিস্তম্ভটি ভেঙে যায় এবং ফলস্বরূপ এর দক্ষিণ দিকটি ধসে পড়ে। এমনকি ভাঙা পাথর রোমের প্রাসাদ, হাসপাতাল, গির্জা এবং অন্যান্য অনেক ভবন নির্মাণে পুনরায় ব্যবহার করা হয়েছিল। সুতরাং এককভাবে তারা সকলেই এই কিংবদন্তি স্মৃতিস্তম্ভের সারাংশ বহন করে। এই প্রেক্ষাগৃহে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর প্রায় 50,000-এরও বেশি দর্শনার্থী একসঙ্গে বসে এখানে অনুষ্ঠান উপভোগ করতেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পারফর্ম করা হতো। এর ভেতরে ঢুকে দেখাবো আপনাদের এবার কি আছে। দেখুন কি সুন্দর করে তৈরি করেছে রোমের এই কলোসিয়াম। রোমের কলোসিয়ামের এক রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। দেখাবো আরেকটি আশ্চর্য, সপ্তম আশ্চর্য আরেকটি আশ্চর্য, সেটি হলো চীনের প্রাচীর। শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য একসময় চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল। বিশ্বের সবচেয়ে উঁচু প্রাচীর। কলকাতার বুকে এই চীনের প্রাচীর দেখতে এলে এখানেই আসতে হবে, ইকো পার্ক। ওখানে রয়েছে এক টুকরো রোম, এখানে রয়েছে সমগ্র তাজমহল, এখানে রয়েছে ইস্টার আইল্যান্ড, আর ওই রয়েছে সবচেয়ে অ্যান্সিয়েন্ট যে সিটি, যাকে রোজ সিটি বলা হয়, জর্ডান শহরের সেই পেট্রা, একসঙ্গে একই জায়গায় এই ইকো পার্কে। এখান থেকে বেরিয়ে এরপর আমরা লেকের দিকে হাঁটতে শুরু করলাম। বাচ্চারা খুব মজা পাবে এই জায়গাটা এসে। একটু এগোতেই দেখতে পেলাম ঘুম স্টেশনের মডেল করে রাখা আছে এবং পাশেই রাখা আছে একটি টয় ট্রেন। নাম দেওয়া আছে মাস্ক গার্ডেন, প্রচুর মাস্ক রয়েছে এখানে, মুখোশ তৈরি করে রাখা আছে, তাইকে নাম দিয়েছে মাস্ক গার্ডেন। এখানে দেখাচ্ছে ডান দিকে চিলড্রেন্স পার্ক, বোটিং করতে চাইলে বাঁ দিকে যেতে হবে, টয় ট্রেন রয়েছে বাঁ দিকে, ইকো পার্ক অফিস আছে, আর মিউজিক্যাল ফাউন্টেন রয়েছে বাঁ দিকে। সামনেই ইকো পার্কের রেন ফরেস্ট,
সবুজ গাছের ক্যানোপি তৈরি হয়েছে এখানটাতে একটা। বাম্বু গার্ডেন, এখানে বাঁশ দিয়ে তৈরি করা গার্ডেন। এগুলো অন্য ধরনের বাঁশ, এগুলো সুন্দর করেছে। বিভিন্ন প্রজাতির বাঁশ এখানে লাগানো হয়েছে। এগুলো কমন বাঁশ এখানকার, এটা আর এক প্রকৃতির বাঁশ। খুব বেশি মোটা হয় না এগুলো, এগুলো অন্য ধরনের বাঁশ। এতক্ষণে দেখা মিলল ঘটি বাঁশের। ধরনের ব্যাটারি চালিত গাড়ি করে ঘোরা যায়। যাদের ধরুন পায়ের সমস্যা আছে বা তারা হাঁটতে চাইবেন না, তারা এরকম ব্যাটারি চালিত গাড়ি করে ঘুরতে পারবেন। সেই বিখ্যাত সরোবর 104 একর জায়গা জুড়ে তৈরি এই বিশাল জলাশয়। বড় বড় মাছ আছে দেখেছো, তেলাপিয়া। এই হচ্ছে বাংলার গ্রাম। ইকো পার্কে তালপাতার মতো সব বানিয়ে বাংলার গ্রামকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ইকো পার্কে। দারুণ সুন্দর জায়গা, একটা গোটা দিন লেগে যাবে দেখতে। শীতকালে একটা ছুটির দিন পেলে কিন্তু অবশ্যই চলে আসুন আপনারা এখানে। দারুণ করে মজা করে। ভারতবর্ষের প্রথম সোলার ডোম এই কলকাতার নিউ টাউনের ইকো পার্কে প্রথম তৈরি করা হচ্ছে। আশা করা যাচ্ছে এর মাধ্যমে প্রায় 180 কিলোওয়াট ইলেকট্রিসিটি তৈরি করা সম্ভব হবে। টয় ট্রেন চাপতে চাইবে তারা এটাই উঠতে পারবে, ইকো পার্কের এই টয় ট্রেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। চাকা লাগানো টয় ট্রেন। এরপর আমরা ঘুরে দেখে নিলাম এখানকার ছোট্ট একটি হার্বাল গার্ডেন, বেশ যত্ন নিয়ে তৈরি করা। ঘৃতকুমারী, বাঁদিকে রয়েছে ঘৃতকুমারী। তারপরে এখানে যেটা দেওয়া আছে এটা সবাই একটু মেনটেন করবেন, দয়া করে গাছে হাত দেবেন না।
ইকো পার্কে যে যে ধরনের অ্যাক্টিভিটি করতে পারা যায় তার একটা লিস্ট এবং তাদের প্রাইস চার্ট আপনাদের দিয়ে দিলাম। আপনাদের আশা করি উপকারে লাগবে। সন্ধ্যেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যদি হাতে সময় থাকে সেটাও দেখে নিতে পারেন। আর আমাদের সঙ্গে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীশ অ্যান্ড পিপল ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।